45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে, সেটা অলরেডি ইরান প্রত্যাখ্যান করেছে, যেটা আমরা শুনলাম। তাহলে তো এখন আমেরিকার কাছে আক্রমণ ছাড়া আর কোনো উপায় নাই। এখন সৈন্যবাহিনী ওখানে আসলে কিরকম আছে, স্থল অভিযানের জন্য ট্রাম্প প্রস্তুত কিনা, এবং আপনার কি মনে হয় যে আমার মনে হয় না যে সৈন্যবাহিনী নরক বানানোর জন্য আসলে ট্রাম্প কি করতে পারে? উনি বোমা বর্ষণ ছাড়া উনি সৈন্যবাহিনী নিয়ে যদি ঢুকেন, বোমা বর্ষণ করলে উনার প্লেন গুলো, উনার ইয়েগুলো অপেক্ষাকৃত কিন্তু নিরাপদ থাকবে। বম্বিং করা যত সহজ, এবং বম্বিং করেই প্রস্তর যুগে পাঠা দেওয়া যায় না। আমি আপনাকে আর একটা কথা বলে দিই, উনাদের অনেক কিছু কিন্তু হচ্ছে কি মাটির নিচে, যেখানে কিন্তু উনাদের বম পৌঁছাবে না। কারণ ওইটা কিন্তু গ্রানাইট মাউন্টেন। আপনি গ্রানাইটের দেখছেন তো, কাউন্টার টপ যদি দেখে থাকেন, গ্রানাইট খুবই শক্তিশালী, শক্ত একটা পাথর। এই শক্ত পাথরের পাহাড় ওইখানে, ওই গ্রানাইট পাথরের নিচে, যেটা 50 মিটার নিচে, এইটাকে বোম দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমাদের এলাকার মতো মাটির পাহাড় না, ওগুলো মাটির পাহাড় না, এটা পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের নিচে, এবং অতি শক্তিশালী পাথর, মানে ওয়ান অফ দ্য হার্ডেস্ট পাথর, যেটা রক গ্রানাইট। সুতরাং সেখান থেকে নিউক্লিয়ার দিয়েও সম্ভব না। আমি এটা টেড পোস্টলের একটাতে যে নিউক্লিয়ার দিয়েও সম্ভব না, B2 বোমারু বিমান থেকেও যে দিয়েও সম্ভব না। সুতরাং এটা যেটা হবে, যেটা হচ্ছে, উনি ব্রিজ ধ্বংস করতে পারবেন, উনি স্কুল ধ্বংস করতে পারবেন, উনি হাসপাতাল ধ্বংস করতেছেন। আমি তো দেখলাম আপনার ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করছেন। এইসব ব্যাপারে উনি করতে পারবেন, কিন্তু উনি মানুষকে প্রবলেম দিতে পারবেন, ট্রাবল দিতে পারবেন। কিন্তু ওনাদের যে সামরিক সক্ষমতা, আমি মনে করি ইরানকে বোমা বর্ষণ করে ইরানের সামরিক সক্ষমতা আর বেশি কমানো যাবে না। এমনকি যেখানে যেখানে ওনারা করছেন, আপনার বম্বিং করছেন, ধরেন ওই যে এন্ট্রান্সে, এন্ট্রান্সে, যেখানে ধরেন ওনাদের নিচে অনেক মিসাইল রাখা আছে, সেটা যে আপনার গুহার যে মুখটা, সেই মুখের উপরে ওনারা অ্যাটাক করতেছেন। অ্যাটাক করাতে ওটা ভেঙে পড়তেছে, ভেঙে পড়ার কয়েক ঘন্টার মধ্যে এরা আবার আরেক দিক দিয়ে বের হচ্ছে, আরেক দিক দিয়ে বের হয়ে একই কাজ করতেছে, তারা খুব তাড়াতাড়ি রিপেয়ার করতেছে। সুতরাং এটা আপনি কিভাবে করতে পারবেন না, কিন্তু বোম্বিং করাটা সবচেয়ে সহজ, এটা হচ্ছে সবচেয়ে সহজ। কিন্তু আপনি জানেন যে ইরাককে যখন দখল করতে গেছে, ওই বাহিনী আপনাকে বসাতেই হবে, বাহিনী আপনাকে মাঠে, মানে বুটস অন দ্য গ্রাউন্ড ছাড়া আপনি একটা দেশের সামরিক ক্ষমতা ধ্বংস করতে পারবেন না। এখন বুটস অন দ্য গ্রাউন্ড আমি মনে করি আমেরিকা করবে না। করবে না কেন? কারণ হচ্ছে যে বুটস অন দ্য গ্রাউন্ডই চাচ্ছে ইরান। ইরান চাই একটা জিনিস, সেটা হচ্ছে সৈন্যগুলো যাতে আমার ধারে কাছে আসে, আমার 200 মাইলের মধ্যে আসে, আমার 100 মাইলের মধ্যে আসে। তো ওই যে খারগ আইল্যান্ড মানে হচ্ছে তার 15-20 মাইলের মধ্যে, সেখানে শর্ট রেঞ্জ মিসাইল দিয়ে শেষ করে ফেলবে একদম। সুতরাং ওইখানে আমি মনে করি যে এইখানে যদি যায় আপনার সেনাবাহিনী, দ্যাট উইল বি আ ডিজাস্টার। এবং ইরানের বিমান বাহিনী বা নৌবাহিনী এত ভালো না, কিন্তু তাদের সেনাবাহিনী কিন্তু অত্যন্ত কার্যকর বলে বলা হয়। এটা জন্য কি ইসরায়েল বলতেছে আমরা স্থলবাহিনী পাঠাবো না, ইসরায়েল কিন্তু রিফিউজ করছে, পাঠাবে না, তারা ওইদিকে যাবেই না। তাদের তো এইদিকে হিজবুল্লাহ তো তাদের বলতেছে 80 থেকে 100টা নাকি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে হিজবুল্লাহ, আমি আজকে দেখছিলাম। যে ওইটা তো তারা লুকায় রাখতেছে, কিন্তু ইসরায়েলের অবস্থা ওই দিক দিয়ে খারাপ, খুবই খারাপ। এটা আসলে লুকিয়ে রাখতেছে, কারণ ওই হিজবুল্লাহর এদিকে যেসব ইসরায়েলি বাহিনী আছে, তাদের পিতা মাতারা বলতেছেন, একটা সৈন্যের পিতা মাতা, যে ওরা খুবই খারাপ অবস্থায় আছে, এবং কোনো সাপোর্টই পাচ্ছে না সরকারের কাছ থেকে, যতটা সাপোর্ট পাচ্ছে এই ইরানের এদিকে বিমান বাহিনীর। তো আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন, যে আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে মানে আমেরিকা ডমিনেটেড ওয়ার্ল্ড, যদি আপনি টেকনোলজি বলেন, পেট্রো ডলার বলেন, তারপরে ব্যাংকিং সিস্টেম বলেন, অস্ত্রশস্ত্র বলেন, এটার আসলে মানে পতন তো অলরেডি ধীরে ধীরে হচ্ছিল, আমরা দেখতেছিলাম যে এই ইরান যুদ্ধে এই পতনটা আরো ত্বরান্বিত করতেছে কিনা? অবশ্যই ত্বরান্বিত করছে, এবং এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে ইরানের কাছে মিলিটারিলি কিন্তু পরাজিত হতে যাচ্ছে আমেরিকা। এর আগে আমেরিকা কিন্তু মিলিটারিলি পরাজিত হয় নাই, তারা কিন্তু কিসে পরাজিত হয়েছে? তারা কৌশলগত স্ট্র্যাটেজিক ডিফিট হয়েছে। ভিয়েতনাম বলেন, আফগানিস্তান বলেন, ইরাক বলেন, যেখানে তাদের রাজনৈতিক যে উদ্দেশ্যটা ছিল সেটা সফল হয় নাই। সেই জন্য আমরা এটাকে বলি কৌশলগতভাবে এটা তারা করেছে, আপনার তারা হেরে গেছে, কিন্তু তারা মিলিটারিলি কিন্তু হারে নাই। ভিয়েতনাম তাদেরকে মিলিটারি হারাইতে পারে নাই, কিন্তু ইরান তাদেরকে মিলিটারিলি হারাচ্ছে। কেন আমি বলছি এটা? দেখেন, আমেরিকার এত বড় নৌবহর, তারা কিন্তু ইরানের ধারে কাছে আসতে পারে না, তারা কিন্তু 1000 মাইল দূরে থাকে। তার মানে তারা তার মিলিটারি ক্যাপাবিলিটিকে ভয় করে, এবং ভয় করে বলেই তারা আসতে পারছে না। তারা কিন্তু তাদেরকে আক্রমণ করবে এরকম সৈন্যবাহিনী তাদের নাই। সুতরাং আমি যেটুকু বুঝি যে আমেরিকার পতনের, এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হওয়ার প্রথম অধ্যায়।
ইতিমধ্যে এটা মাল্টিপোলার হয়ে গেল। এই যে আগে যে একমাত্র পরাশক্তি সেটা শেষ, কারণ এখন আমি বলবো 4 নম্বর পরাশক্তি হচ্ছে ইরান। 4 নম্বর পরাশক্তি ইরান। হ্যাঁ, কারণ সে 30%, পৃথিবীর 30% তেল এবং গ্যাস যে কন্ট্রোল করে, যাকে খুশি না রেখে এগুলো পাওয়া যায় না, সে একটা পরাশক্তি। সেটা কিন্তু ইউকেও না, সেটা কিন্তু ফ্রান্সও না, সেটা কিন্তু ইরান। এখন ইরান যে অবস্থায়, তাকে আমি বলবো চতুর্থ পরাশক্তি সে। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে এই যুদ্ধ শেষ করতে হইলে চায়না এবং রাশিয়া, বিশেষ করে চীনের হস্তক্ষেপ ছাড়া এই ইয়ে শেষ হবে না চুক্তি। আপনি দেখেছেন, আপনি কয়েকবার পাকিস্তানের কথা বলেছেন চুক্তি নিয়ে। পাকিস্তান যখন আপনার একটা ইয়ে করলো, আলোচনা করে একটা ঠিক করলো, একটা মডেল ঠিক করলো, একটা প্রপোজাল ঠিক করলো, প্রস্তাব, সৌদি আরব, ইজিপ্ট এবং তুরস্কের সাথে কথা বলে, সে প্রথম কি করলো, ইশাকদার তাদের ফরেন মিনিস্টার দৌড়ে চলে গেল চায়নায়, যায়া ওয়াং ইর কাছে দিল। ওয়াং ইকে দেখাইলো যে আমরা এখন কি করবো, মানে চীন যদি এটার গ্যারান্টর না হয়, তাহলে ইরান মানবে না সিস্টেম। আপনি তো জানেন কি জানেন, ইরান কিন্তু এখন ওই যে ক্রিপ্টোকারেন্সিতে টাকা নিয়ে উঠাচ্ছে, যাদের থেকে টাকা উঠাচ্ছে, অথবা চাইনিজ ইউয়ানে টাকা উঠাচ্ছে। অর্থাৎ সে অলরেডি এটাকে ইউয়ান ইকোনমির দিকে নেওয়ার চেষ্টা করছে ইরান, যেটা চায়না খুবই পছন্দ করছে। সুতরাং এখানে হরমুজের টুলগুলিও নাকি ওই ইউয়ানে নিচ্ছে, অথবা ক্রিপ্টোতে কেউ নাকি দিয়েছে। ডলার তো নিবে না, সে তো ডলার নিবে না। সুতরাং ডলার বাদ দিয়ে ইউরো সে বাদ দিয়ে দিচ্ছে, ডলার ইউরো বাদ দিয়ে এগুলোতে গেছে, এই কারেন্সি গুলোতে গেছে সে, ক্রিপ্টো অথবা ইউয়ান, ডিজিটাল ইউয়ান, চাইনিজ ইউয়ান। সো এইটা যখন হয়, তার মানে চায়নার অবস্থা অনেক ভালো হয়ে গেল। চায়না এখন আরো, মানে চায়না তো এখন ইয়ে করলো যে চায়না তো নিজে যুদ্ধ না করেও সে কিন্তু সবচেয়ে বড়, আমি মনে করি তার একটা বিরাট লাভ হয়ে গেছে। সো আমি মনে করি যে এখন চীন হচ্ছে কি অ্যাসেন্ডেন্ট, ইয়ে হচ্ছে ডিক্লাইনিং আপনার ইউএসএ, এবং ইউএসএ এখন এইভাবে যদি তাকে চলে আসতে হয় পরাজিত হয়ে, ইরানেরকে যদি সে না করতে পারে, তাহলে তার যে প্রেস্টিজের লস হবে। আমি মনে করি, আমি 2 দিন আগে গতকালকে প্রফেসর মিশাইমার একটা ইয়ে শুনছিলাম। প্রফেসর মিশাইমার বলেন যে না, যদি এটা হয়ও এরকম, তাহলে আমেরিকার কোনো ক্ষতি হবে না। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি না যে উনি বলতে চাচ্ছেন ভিয়েতনামের সময় তারা যুদ্ধে হেরে গেলেও তারা তো পরাশক্তি ছিল। আমি বলছি যে ওই সময় এই সময় এক না। এখন যেখানে চীন চলে আসছে, এখন যেখানে রাশিয়া চলে আসছে, এখন যেখানে ইরান চলে আসছে, এখন যেখানে হোল ওয়ার্ল্ড আমেরিকাকে বিশ্বাস করে না, বিকজ অফ ইউটিউব, বিকজ অফ ফেসবুক, বিকজ অফ আমরা কিন্তু পৃথিবীর মানুষ এখন অনেক বেশি ইন্টার কানেক্টেড, মানুষ এখন অনেক বেশি কাছাকাছি এসে গেছে, একটা আমরা গ্লোবাল কমিউনিটি হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি লন্ডনে বসে আছেন, আমি ঢাকায় বসে আছি, আমরা দেখেন কিরকম গ্লোবাল কমিউনিটি। এই গ্লোবাল কমিউনিটিতে এইভাবে যুদ্ধে হেরে আমেরিকা, আমি মনে করি না তারা পরাশক্তি থাকতে পারবে। আমার মনে হয় তাদের অধঃপতন, মানে তাদের পতনের প্রথম অধ্যায় মাঝামাঝি পর্যায়ে আমরা রয়ে গেছি, মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। জি, আমরাও আসলে চাই যে একটা দেশ যাতে আধিপত্য করতে না পারে, যাতে বহুমুখী হয়। যে ট্রাম্পের এই ধরনের আচরণ, এই যে অকথ্য ভাষায় গালিগালাজ, যেটা আপনি আমি মুখে আনতে পারবো না, একজন প্রেসিডেন্ট হয়ে তিনি এটা মুখে আনতেছেন, এবং ইরানের যে এই অনমনীয় মনোভাব, আসলে ট্রাম্পের কি আসলে মানসিক সমস্যা হয়ে দেখা দিয়েছে কিনা, যে তিনি পরাজয় নিশ্চিত জানতে পেরে কি তিনি এই ধরনের উদ্ভট আচরণ করতেছেন কিনা? আমি আতঙ্কিত না হলেও একটু আশঙ্কা তো আমাদের সবার মধ্যে আছে, যে আর কিছুক্ষণের মধ্যে, আসলে আমি যতদূর জানি যে ডোনাল্ড ট্রাম্প সোমবার রাত 8টার সময় যে সময়সীমা ছিল সেটাকে উনি আরো 24 ঘন্টা বাড়িয়েছেন। অর্থাৎ মঙ্গলবার পূর্বাঞ্চল সময় যুক্তরাষ্ট্রের 8টার সময়, রাত 8টার সময় উনি এটাকে বলছেন যে এটা নাকি উনার শেষ সময়সীমা, বা এটার সময়সীমা 24 ঘন্টা বাড়িয়েছেন তিনি। 24 ঘন্টা বাড়িয়েছেন। হ্যাঁ, এর আগে তো উনি 2 দিন বলেছিলেন, সেটাকে বাড়িয়েছিলেন 10 দিন। 10 দিন করে 6 এপ্রিল হওয়ার কথা, 6 এপ্রিলে শেষ হয়ে যাওয়ার কথা, আজকে 6 এপ্রিল। তারপরেও আপনার ইয়ে না হয়ে এখন উনি আরো একদিন বাড়িয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইম ধরতে পারেন, ওয়াশিংটন টাইম, যেটা হবে রাত 8টায়। এখন প্রথম কথা হচ্ছে যে উনার যে ভাষা উনি ব্যবহার করেছেন, প্রথমত এই ভাষা ব্যবহারে বোঝা যাচ্ছে, আমি এটার কনটেক্সট একটু পরে আনি। এই কনটেক্সটটা কি, আমরা প্রেক্ষাপটটা দেখি এটার আগে কি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে 3 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চরমভাবে বোমা বর্ষণ করে
বিমান থেকে বোমা বর্ষণ করে আপনার ইরানের উপরে, এবং তারা বলে যে তারা ইরানের আপনার ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন সক্ষমতা প্রায় 90% ধ্বংস করে ফেলছে, এটা তারা বলছিল কিন্তু। এবং বলার পরে আমি যতদূর জানি সামরিক বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হচ্ছে যে 3 সপ্তাহ, সাধারণত 3 সপ্তাহ টার্গেট যে লিস্ট থাকে, এই টার্গেট লিস্ট 3 সপ্তাহে শেষ হয়ে যায়। সাধারণত টার্গেট লিস্ট যেটা থাকে সেটা 3 সপ্তাহে তারা শেষ করে ফেলে। সাধারণত তারা এত মানে আপনার ফ্লাইট দেয়, এত বিমান আসে যে যাতে 3 সপ্তাহের বেশি এটা না লাগে। অর্থাৎ তাদের যে টার্গেট লিস্ট ছিল এটা কিন্তু ইতিমধ্যেই এটা বোমা বর্ষণ এখানে হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দ্বিতীয়বার আবার বোমা বর্ষণ করতে পারেন। দ্বিতীয়বার বোমা বর্ষণ করে আপনি কিন্তু সামরিক সুবিধা কিন্তু খুব একটা বেশি পাবেন না। এই যখন অবস্থা, তখনও কিন্তু ওরা যখন বললো 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে, ড্রোন ধ্বংস হয়ে গেছে, তখনও দেখা গেল যে ইরান কিন্তু আগের মতোই বা তার থেকেও আরেকটু বেশি তারা কিন্তু ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে সক্ষম এবং ড্রোনের দ্বারা আক্রমণ করতে তারা সক্ষম। এই যে তাদের সক্ষমতা, এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী যেই আপনার দাবি করছেন সেই দাবির সাথে কিন্তু এটা খাটছে না। যখন এই ধরনের একটা স্ববিরোধিতা দেখা গেল, যখন দেখা গেল যে আমেরিকানদের কথা আসলে খাটছে না, সেটা বাস্তবতার সাথে সেটা মিল হচ্ছে না, তখন তারা বলল যে, আপনার মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প বলল যে ইরান তাদের সাথে দর কষাকষি শুরু করেছে, আলোচনা শুরু করেছে এবং আলোচনা খুব ভালো যাচ্ছে, সেই জন্য উনি সময় দিচ্ছেন। কিন্তু ইরান সাথে সাথে অস্বীকার করলো। ইরান সাথে সাথে অস্বীকার করলো এবং মানুষজন বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে যে ইরান আসলে সত্য কথা বলছে এবং আমেরিকা সত্য কথা বলছে না। এই অবস্থায়, কারণ ইরানের কথা খুব স্পষ্ট, ইরান কতগুলো শর্ত দিয়েছে, এই শর্তগুলো যদি পালন না করা হয়, এই শর্তগুলোতে যদি এক ধরনের মতৈক্য না হয়, তাহলে ইরান দর কষাকষি করতেই, আলোচনা করতেই আর রাজি না। কারণ আপনি জানেন যে এর আগে ইরানের যারা আলোচনা করতে গেছে তাদের অনেকেই কিন্তু ইসরায়েল হত্যা করেছে। অর্থাৎ ইরান একটা জিনিস বুঝে যে ইসরায়েল চায় না যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা শান্তি চুক্তি হয়ে যাক বা শান্তি হোক। যেহেতু তারা চায় না, সেই জন্য যেই ইরানের থেকে যিনি এই করছেন আপনার যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের হয়তো বা সমঝোতায় আসতে পারেন, সেই ধরনের ব্যক্তিকেই কিন্তু তারা একটার পর একটা হত্যা করছে। এটার লেটেস্ট সবচেয়ে শেষ হচ্ছে গিয়া কামাল খারাজি, যিনি আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার বাসায় আক্রমণ করা হয় এবং তার স্ত্রী মারা গেছেন, তিনি অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন। এর আগে আলী লারিজানিকে হত্যা করা হয়, কারণ আলী লারিজানিও সমঝোতা করার জন্য মনে করা হতো যে তিনি একটু বাস্তব মানে প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাগমেটিক মানুষ, অর্থাৎ তিনি সমঝোতায় হয়তো আসার চেষ্টা করবেন। সুতরাং যারাই সমঝোতায় আসার চেষ্টা করছে তাদেরকে হত্যা করা হচ্ছে, এই জন্য ইরান বেশি আগাচ্ছে না। যাই হোক, এখানে যখন ইরান বলছে যে আমরা করব না, ঠিক সেই সময়, এবং তারা করছে না, এবং করতে করতে কিন্তু এই সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এই সময় ট্রাম্প কি বলছেন? ট্রাম্প গতকালকে এই মেসেজটা, এই বার্তাটা কিন্তু এই সময় দিচ্ছেন যে যখন উনি আসলে সামরিকভাবে কিছুই করতে পারছেন না, মানে বোমা বর্ষণ হচ্ছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, আক্রমণের ক্ষমতা থেকে যাচ্ছে ইরানের, ইরান হরমুজ প্রণালী আটকে রেখেছে, ইরান প্রতিটা গালফ কান্ট্রিকে, গালফ দেশগুলোকে আক্রমণ করে যাচ্ছে, ইসরায়েলকে প্রচন্ডভাবে আক্রমণ করে যাচ্ছে, হেজবুল্লাহ ওদিক থেকে আপনার প্রায় 100-র উপর মার্কাবা ট্যাঙ্ক নাকি ধ্বংস করে ফেলেছে, 80 থেকে 120-এর মধ্যে কোনো একটা নাম্বার। অর্থাৎ হেজবুল্লাহ লেবাননে প্রচন্ডভাবে যুদ্ধ করছে। এদিকে আবার আপনার জানেন বাবেল মানদেবে ওখানে হুতিরা বলছে যে তারাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। সুতরাং এই অবস্থায় যখন উনি মিলিটারিলি, সামরিকভাবে উনি কোনো আশা দেখতে পাচ্ছেন না, তখন তো উনি বুঝতে পারছেন না যে উনি কিভাবে ইরানকে সমঝোতার মধ্যে আনবেন। এই যে উনার যে এক ধরনের অসহায়ত্ব, উনার যে মরিয়া হয়ে যাওয়া, সেটা হওয়াতে উনার ভিতরে কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। এখন হয় কি যে যখন মানুষ, উনার বয়স কিন্তু 79-80-র মতো, আমরা এখন দেখতেছি যে বুড়া বয়সে মানুষের যেটা একটা প্রবলেম হয়, তারা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায় অনেকটা। সেটা হচ্ছে কি যে কথাগুলা তাদের আসলে, আমরা যে কথাগুলা নিজেদের মধ্যে গোপন রাখি, সেই কথাগুলোও কিন্তু তারা বলে ফেলে। হ্যাঁ, বাচ্চারাও কিন্তু দেখবেন যে অনেক বেশি শেয়ার করে। হ্যাঁ, এইটা হয়েছে, আমার আম্মা কিন্তু এটা করছে, আপনাকে কিন্তু হয়তো আপনি গেলেন কারো বাসায়,
ছোট 8-10 বছরের বাচ্চা তার মায়ের সম্পর্কে ব্যক্তিগত মানে ঘটনা আপনাকে বলতেছে বা বাবার সম্পর্কে আপনাকে বলতেছে। এই যে জিনিসগুলা এইরকম ভাবে ট্রাম্পের যেটা হচ্ছে যে ট্রাম্প এত মরিয়া, এত অসহায় যে সেটার থেকেই তিনি কিন্তু ওই গালাগালি পর্যায়ে ওঠে নিয়ে গেছেন, এবং উনি ওই গালাগালি ওই অত্যন্ত খারাপ ভাষায় তিনি যেভাবে করেছেন এবং আল্লাহর নামও আবার ব্যবহার করছেন। আপনি দেখেন লাস্টে কিন্তু আবার আল্লাহর নামও ব্যবহার করছেন, এবং আল্লাহর ব্যাপারে কিন্তু উনি কোনো বলেন নাই, উনি কিন্তু কোনো খারাপ মন্তব্য করেন নাই আল্লাহ, আলহামদুলিল্লাহ সেই হিসাবে। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে যে আমি মনে করি যে উনার যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উনার অসহায়ত্বের বহিঃপ্রকাশ, উনার মরিয়াত্বের বহিঃপ্রকাশ, এটা কোনো শক্তিশালীর বহিঃপ্রকাশ না। এখানে একটা ছোট্ট কথা বলি, এখানে এটা হচ্ছে যে আপনার 1905 সালের দিকে, 1904 দিকে 1904-এ আমেরিকার একজন রাষ্ট্রপতি ছিলেন, তার নাম ছিল হচ্ছে আপনার ট্রুম্যান না, ওই ছিল থিওডোর রুজভেল্ট, টেডি রুজভেল্ট বলা হইতো। তো থিওডোর রুজভেল্ট, উনার একটা কথা ছিল, উনার সময় কিন্তু উনি কিন্তু অনেকগুলো দেশ দক্ষিণ আমেরিকায় জয় করছিলেন। তো সেখানে একটা কথা ছিল যে আমেরিকা সম্পর্কে উনি বলতেছিলেন যে আমেরিকার যিনি রাষ্ট্রপতি তিনি খুব একটা বড় লাঠি বহন করবেন আর খুব সফটলি কথা বলবেন, অর্থাৎ উনার বড় লাঠি দেখে মানুষ বুঝবে, এবং সফট যেহেতু উনি কথা বলবেন, উনি কিন্তু একটু মিষ্টি ভাষায় কথা বলবেন, একটু নরম ভাষায় কথা বলবেন। এই নরম ভাষায় কথা বললে কি হবে, উনার সফট পাওয়ারটা থাকবে, উনি কিন্তু পপুলারিটিটা যাবে না, আর উনার ওই নরম কথা হইলেও উনার ওই লাঠিটা দেখে মানুষ বুঝবে যে উনি কিন্তু আসলে পিটাইতে পারবেন, সেজন্য মানুষ যাতে এটা শুনে। এখন এক সময় কিন্তু এই আমেরিকার লাঠি অর্থাৎ আমেরিকার যে মিলিটারি, এটাকে দেখে মানুষ কিন্তু অনেক কিছু মেনে নিত। এই কিছুদিন আগেও কিন্তু আপনি জানেন ট্যারিফের সময় কিন্তু আমরা সব পৃথিবীর সব দেশ মেনে নিয়েছে, কিন্তু পৃথিবীতে 3টা দেশ অথবা 4টা দেশ আছে যারা তাদের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজে যেতে চায় না। তারা হচ্ছে রাশিয়া, তারা হচ্ছে চীন, এবং তারা হচ্ছে ইরান এবং উত্তর কোরিয়া। আমি এই 4টা দেশকে বলছি। কিউবাকেও আমার বলতে হবে, কিউবাও 5 নম্বরে আছে, কিন্তু আমি যেটা বলছি যে কিউবা যেহেতু আমেরিকার একদম, কিউবাও আরেকটা যে তার সার্বভৌমত্ব মেনটেন করেছে। তার মানে এই 5টা দেশকে আপনি বলতে পারেন যারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী যে কাঠামো সেটার মধ্যে নিজেরা আসে নাই। যেই আমেরিকা দুইবার ট্রাম্পের মতো মানুষকে নির্বাচিত করেছে, সেই আমেরিকার উপরে ইউরোপ বিশ্বাস রাখতে পারে কিনা? বাহরাইন তারা জাতিসংঘে একটা প্রস্তাব আনলো, মানে এই হরমুজ প্রণালী খোলার জন্য বা ইরান আক্রমণ করার জন্য। সেখানে আমরা দেখলাম যে জাতিসংঘের যে 5টা স্থায়ী সদস্য তার ভিতরে চীন, রাশিয়া তারা ভেটো দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু আশ্চর্যজনকভাবে ফ্রান্সও ভেটো দিয়ে বসলো। এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধেও তার স্ত্রীকে জড়িয়ে অনেক বাজে কথাবার্তা বলেছেন। তো এই ফ্রান্সের ভেটো দেওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বলা যে আমরা এই আমেরিকা এবং চীন ছাড়া আমরা আরেকটা মানে জোট করব, যে আমেরিকা রাগ হলে বোমা মেরে আসবে না, এটা আমরা ভিন্ন একটা জোট করব। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? ফ্রান্স কেন সরে এলো? স্পেন বলতেছে যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। মানে আজীবন দেখলাম যে ইউরোপ আমেরিকার বন্ধু, সেই ইউরোপ সরে আসলো। আপনি মানে এই ফ্রান্সের বিষয়টা কেন তিনি সরে আসলো এটা একটু বলেন, এবং নেটোর ভবিষ্যৎ আপনি কিভাবে মানে কি দেখেন? প্রথমত আমি দেখি যে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের আন্ডারে ছিল। সেই সময় কিন্তু আপনার 2021 বা 22-এ বোধহয়, এটা 4 বছর ধরে তো হচ্ছে, এখন তো 22-এর থেকে শুরু হয়েছে। তো তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কিন্তু সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্রই কিন্তু এই ইউক্রেনকে আরো সাপোর্ট দিয়েছে, আরো জোর করেছে যে তোমরা যুদ্ধ করো। সেই সময় কিন্তু রাশিয়া কিন্তু বারবার বলছিল যে তারা একটা শান্তি চুক্তি করতে চায়, যেখানে তারা আপনার পূর্বাংশ যেটা ইউক্রেনের, যেটাকে লুহান্স্ক, হ্যাঁ, ওই জায়গায় সেইটা নিয়ে একটা শান্তি চুক্তি তারা চাচ্ছিল, কিন্তু সেই শান্তি চুক্তি তারা করে নাই। সেই সময় কিন্তু আমেরিকা বলছিল যে ইউক্রেন কিন্তু ন্যাটোর বা ন্যাটোর মেম্বার হবে, অর্থাৎ ইউক্রেনকে তারা পশ্চিমা শিবিরের মধ্যে নিয়ে আসতে চাচ্ছিল, এবং সেটা রাশিয়ার পক্ষে কোনো মতেই আপনার গ্রহণ করা সম্ভব ছিল না।
এই যখন অবস্থা, তারপরে কিন্তু এই রাশিয়া আবার আপনার আমেরিকাতে যখন ট্রাম্প আসলেন, ট্রাম্প এসে কি করলেন? ট্রাম্প এসে প্রথম কথা ইউক্রেনের প্রতি যে তার যে সমর্থন সেটাকে কিন্তু অনেকটা উনি কমায় ফেললেন। উনাদেরকে কিন্তু সমরাস্ত্র সাপ্লাই দিলেন না। উনি কি করলেন? সবকিছু চাপিয়ে দিলেন কিন্তু ইউরোপিয়ানদের উপরে। এর আগে উনি বলেছিলেন যে ইউরোপিয়ানদেরকে আরো বেশি করে টাকা দিতে হবে, প্রতিরক্ষা বাজেট করতে হবে, উনার প্রথম টার্মে বলেছিলেন। দ্বিতীয় টার্মে কিন্তু তারা নিজেরা যদিও তাদের বাজেট বাড়িয়েছে, তারপরেও তারা কিন্তু আমেরিকা কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশকে চরমভাবে অপমান করেছে এবং তারা বলেছে যে তারা ইউক্রেনের ব্যাপারে আমেরিকা এটার মধ্যে থাকবে না। এই যখন অবস্থা, অর্থাৎ ইউরোপের যখন ইউরোপ যখন ভাবছে যে তারা কি রাশিয়ার দ্বারা আক্রমণ হবে, তাদের অন্যান্য দেশ বল্টিক কি হবে, ইউরোপীয় দেশগুলো কি আবার একটা আপনার যুদ্ধে জড়িয়ে যাবে রাশিয়ার সাথে, সেই সময় কিন্তু আমরা দেখলাম যে আমেরিকা কিন্তু ইউরোপের সমর্থনে আসে নাই। সেই সময় আপনার ম্যাক্রন, জার্মানির যিনি মার্টস, তারপরে আপনার কিয়ার স্টারমার, তারপরে মেলোনি ইটালির, তারা সবাই কিন্তু চেষ্টা করছিল যে আমেরিকাকে রাখা এবং আমেরিকার যে সাপোর্ট ন্যাটোর মাধ্যমে তারা পাওয়ার কথা, যাতে ন্যাটো হিসেবে সে পায়। কিন্তু এখন যেটা বলতে চায় আমেরিকা ফার্স্ট বলে যেটাকে বলা হয়, মেক আমেরিকা গ্রেট এগেন, এগুলো বলতে যেটা বলতে চাচ্ছেন ট্রাম্প সাহেব, সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকার উপরে নির্ভর করে প্রতিরক্ষার জন্য, এবং সেই প্রতিরক্ষার জন্য করাতে তারা তাদের দেশের মানুষের পিছনে অনেক বেশি সামাজিক ওয়েলফেয়ার, সামাজিক আপনার সুবিধা দিতে পারে, যেটা আমেরিকা দিতে পারে না। সুতরাং আমেরিকা আসলে এই ইউরোপের সাথে যে পার্টনারশিপ ন্যাটোর মাধ্যমে, তাতে আমেরিকা হারাচ্ছে বেশি, পাচ্ছে কম। কিন্তু আসলে আমেরিকা পাচ্ছে অনেক বেশি, যেটা ট্রাম্প স্বীকার করছেন না। অর্থাৎ দেখেন, পশ্চিমা ইউরোপ যদি আমেরিকার অধীনে থাকে, আপনি জানেন যে পশ্চিমা ইউরোপ কিন্তু আমেরিকার একটা বড় মার্কেট, এবং এই বড় এর থেকে বড় মার্কেট, এই বড় মার্কেট এটাকে কিন্তু উনি ধর্তব্যের মতো আনছেন না। এবং প্রতিটা জায়গায় ধরেন আন্তর্জাতিক বিষয়ে যখন তার পাশে, যুক্তরাষ্ট্রের পাশে যখন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন থাকে, তখন কিন্তু তাদের একটা শক্তি থাকে, তাদের কিন্তু একটা কথা বলা, তারা কিন্তু অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারে। সেটাও কিন্তু উনি এটার কথা বলছেন না। তৃতীয় হচ্ছে যে ইউরোপ কিন্তু অনেক ধরনের টেকনোলজিক্যাল আপনার হেল্প করতে পারে, অন্যান্য বিষয়ে হেল্প করতে পারে আমেরিকাকে, যেটা উনি বলছেন না। আপনি দেখেন এই যে গ্রিনল্যান্ড নিয়ে যেটা হইলো, গ্রিনল্যান্ড তো ডেনমার্কের অধীন। গ্রিনল্যান্ড তো ওদেরকে আপনার যতগুলো ইচ্ছা ঘাঁটি করতে চায় আমেরিকা করতে দিবে। সুতরাং ইউরোপের অধীন হলেও ইউরোপ কিন্তু আমেরিকার পক্ষে আছে এবং ডেনমার্ক আমেরিকার পক্ষে আছে। তাদের কথা হচ্ছে যে তোমরা যত ঘাঁটি করতে চাও করো, তুমি হবে আমাদের রক্ষাকর্তা। কিন্তু তার পরিবর্তে ট্রাম্প কি করলো? ট্রাম্প বললো যে না, সে গ্রিনল্যান্ডটা নেবে। আমি জানি না কেন, হয়তো গ্রিনল্যান্ডের নিচে কোনো খনিজ পদার্থ আছে যেটা সে চায়। কিন্তু এমনিতেও সে যদি একেবারে একদম সর্বোচ্চ আমাদের সর্ব উত্তর অংশ, আর্কটিক অংশ, সেখানেও যদি সে কিছু করতে চায়, আমেরিকার কথা বলছি, রাশিয়ার বিরুদ্ধে যদি সে কিছু করতে চায়, তখন কিন্তু তাকে সুইডেনকে লাগবে, তার কিন্তু নরওয়েকে লাগবে, তার কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোকে লাগবে, তার কিন্তু ইউকে কে লাগবে, তার গ্রিনল্যান্ডকে লাগবে। সুতরাং আমি মনে করি জিওপলিটিক্যালি, অর্থাৎ ভূ রাজনৈতিক ভাবে, আপনার সামরিকভাবে এবং আপনার অর্থনৈতিকভাবে, সব দিক দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের সাথে পশ্চিমা ইউরোপের যে আপনার জোট ছিল, সেই জোটটা কিন্তু তাদের দুইজনের জন্যই অত্যন্ত, আমি মনে করি, সুবিধাজনক ছিল। কিন্তু ট্রাম্প সাহেব সেইটা বুঝতেছেন না, কারণ তিনি খুব নেকেড ভাবে তিনি কিন্তু খুব ছোট একটা অংশকে হিসাব করতেছেন, অর্থাৎ আমি কত টাকা খরচ করি প্রতিরক্ষায়, তারা কত টাকা খরচ করে প্রতিরক্ষায়। আমি মনে করি ন্যাটোর ভবিষ্যৎ, আমার মনে হয় যে ন্যাটোর ভবিষ্যৎ আর এখান থেকে খুব ভালো হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। যদিও প্রেসিডেন্ট চেঞ্জ হবে, ট্রাম্প সাহেব চেঞ্জ হয়ে যাবেন 2028-এ, কিন্তু এর পরেও যে আরেকজন যে মাগা শিবির থেকে এসে আপনার ইলেক্টেড হবে না 2032 সালে, সেটা কিন্তু আমরা জানি না। এবং উনি যেটা শুরু করে গেলেন, ট্রাম্প সাহেব যেটা শুরু করে গেলেন, সেটার যে অন্য কেউ যেটা নিতে চাইবে না, আমরা এটা জানি না। সুতরাং আমি মনে করি যে একটা কথা বলা হচ্ছে এখন ইউরোপের নানান রাজধানীতে, যে যেই আমেরিকা দুইবার ট্রাম্পের মতো মানুষকে নির্বাচিত করেছে,
সেই আমেরিকার উপরে ইউরোপ বিশ্বাস রাখতে পারে কিনা, এটাই এবং এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আবারও এটা হইতে পারে, এবং সেই জন্য আমার মনে হয় যে ন্যাটোর ব্যাপারে অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলো অবশ্যই তারা ন্যাটোকে রাখতে চাইবে, কারণ ন্যাটোটা থাকলে তাদের উপরে রাশিয়ার আক্রমণ হলে যুক্তরাষ্ট্র জোট চুক্তিবদ্ধ হিসাবে তাদের মানে তাদের পক্ষে আসতে বাধ্য। আপনি জানেন যে ইউরোপীয় প্রচুর দেশে, জার্মানি বিশেষ করে এবং অন্যান্য দেশে প্রচুর সেনাবাহিনী, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওখানে মোতায়েন করা আছে। তো তাহলে তো ন্যাটো যদি না থাকে তাহলে ওগুলো সরে যাবে, এই ঘাঁটিগুলো থাকবে না। আমার মনে হয় যে যদি বলা হয়, ইউরোপ যদি বলে যে আমি তোমাদের ঘাঁটিও থাকবো না, তাহলে বলবে না, আমি সেটা মনে করি, কিন্তু যদি বাই চান্স বলে সেটাও কিন্তু আমেরিকার জন্য একটা আপনার বিরাট আমি মনে করি তাদের জন্য একটা লস হবে। এখানে আপনি দেখেন যে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ফ্রান্সের জাহাজগুলো নির্বিঘ্নে বেরিয়ে এসেছে। তার মানে এই ফ্রান্সের সঙ্গে ইরানের একটা চুক্তির মতো কিছু একটা হয়েছে বলে আমার মনে হয়।